ছাত্রছাত্রীরা, আজকে আমরা অঙ্কের সম্পাদ্যের মধ্যে অন্তর্গত বৃত্তের স্পর্শক অঙ্কন এইটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বৃত্তের স্পর্শক কিভাবে আঁকতে হয় সেটা শিখব। আমাদের সিলেবাসে বৃত্তের স্পর্শক সংক্রান্ত দুটি সম্পাদ্য রয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে বৃত্তের উপরে থাকা কোনো বিন্দুর উপর স্পর্শক অঙ্কন, এবং আর একটি হচ্ছে বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে সেই বৃত্তের উপরে একটি স্পর্শক অঙ্কন। তাহলে প্রথমে চলো আমরা বৃত্তের স্পর্শক কাকে বলে, কীরকম তার ধর্ম রয়েছে সেগুলো আগে দেখে নিই, তারপরে আমরা সেই সম্পাদ্যগুলোকে আঁকতে শুরু করব। তাহলে আমরা প্রথমে চলে যাব বৃত্তের স্পর্শক সংক্রান্ত সাধারণ কথায়। তার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা একটা বৃত্ত আগে তোমাদের খাতাতে যে কোনো মাপের একটা বৃত্ত তোমরা এঁকে নাও। এঁকে নেওয়ার পর সে বৃত্তে থেকে বৃত্তের বাইরে যে কোনো একটা পয়েন্ট নাও। তাহলে আমি কি করলাম, যে কোনো মাপের একটা বৃত্ত আগে এঁকে নিলাম, যে বৃত্তের কেন্দ্রটির নাম হচ্ছে এ। আমি বৃত্তের বাইরে যে কোনো একটা পয়েন্ট নিয়েছি সি। এখানে বি পয়েন্টটা বাই ডিফল্ট চলে আসছে, ওটা তোমাদের দেওয়া দরকার নেই। তোমরা একটা বৃত্ত আঁকো, সে বৃত্তের বহিস্থ একটা বিন্দু সি নাও। এবার কি করবে, তোমাকে আমি বলছি যে এই সি বিন্দু থেকে এই বৃত্তের ওপর তুমি এরকম যে কোনো দিকে সরল রেখা আঁকতে থাকো। বৃত্তের ওপরে যে কোনো দিকে তুমি আঁকতে পারো। সি বিন্দু থেকে স্টার্ট করো, বৃত্তের ওপরে এরকম অনেকগুলি করে সরল রেখা আঁকো। যে কোনো দিকে আঁকতে পারো, কোনো সমস্যা কিছু নেই। যা লক্ষ্য করার মতো, অনেকগুলো দু চারটে আঁকা হয়ে গেলে তোমরা খেয়াল করবে যে প্রত্যেকটি সরলরেখা বৃত্তকে কটি বিন্দুতে ছেদ করেছে। দেখো, প্রত্যেকটা সরলরেখায় কিন্তু বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করেছে। এখানে দুটো, এইখানে খেয়াল করো এই সরলরেখাটাও দুটো বিন্দুতে ছেদ করেছে, এই সরলরেখাটাও কিন্তু বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে। এখন আমি যদি তোমাদেরকে একটা কাজ দিই যে এমন কোনো সরলরেখা তোমরা আঁকতে কি পারবে, এই সি বিন্দু থেকে একটা সরলরেখা, এমন একটা সরলরেখা টানো যেটা বৃত্তকে দুটো নয় একটা বিন্দুতে ছেদ করবে। সেরকম কি সরলরেখা আঁকা হবে, আঁকা সম্ভব হবে? কেউ যদি মনে করে যে হ্যাঁ, কেন সম্ভব হবে না, এই নিলাম এই রকম একটা সরলরেখা সি বিন্দু থেকে স্টার্ট করলাম, দিয়ে এই তো এই একটা বিন্দুতে ছেদ করেছে এই সরলরেখাটা। এইটা কিন্তু আমি জানতে চাইছি না। আমি বলতে চাইছি যে এমন একটা সরলরেখা আঁকো যে সরলরেখাটাকে দুদিকে যত ইচ্ছা বর্ধিত করা যাক, দুদিকে যত ইচ্ছা বাড়ানো যাক, সেই সরলরেখাটা কিন্তু বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করবে, দুটো বিন্দুতে নয়। তাহলে আমি যে শেষে যে লাইনটা আঁকলাম সিএল, এটা তাহলে কেন সেই আমার কন্ডিশনটা স্যাটিসফাই করছে না? এটা তো বৃত্তকে কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করেছে। কিন্তু তুমি যদি এই সরলরেখাটাকে ধরে একটু বাড়িয়ে দাও, দেখো সে কিন্তু বৃত্তকে দুটো বিন্দুতেই ছেদ করবে। আমি যদি সরলরেখাটাকে এইরকমভাবে টানি, যে সি থেকে স্টার্ট করলাম, এই এল বরাবর একটুখানি বাড়িয়ে দিলাম, তাহলে দেখো সে কিন্তু বৃত্তকে এক, এই যে দুটো বিন্দুতে ছেদ করছে। কিন্তু আমার টাস্কটা হচ্ছে অন্য। আমি বলছি এমন একটি সরলরেখা আঁকো যে সরলরেখাটাকে ওই সি বিন্দু থেকে, এই সি বিন্দুটা বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু হতে পারে, সেরকম একটা বিন্দু থেকে বৃত্তের ওপরে এমন একটি সরলরেখা আঁকো যেটা বৃত্তকে দুটি নয় একটি বিন্দুতে ছেদ করবে, এবং সরলরেখাটাকে দুদিকে যত খুশি বাড়ানো যেতে পারে, তাতেও কিন্তু সে দুটি নয় একটি বিন্দুতেই ছেদ করবে। তাহলে সেক্ষেত্রে আমাকে সরলরেখাটাকে কিভাবে আঁকতে হবে তোমরা নিজেরা আগে ট্রাই করো, তারপরে দেখো এটা কীরকম হচ্ছে। যদি আমি সরলরেখাটাকে এই রকমভাবে আঁকি যে সে শুধুমাত্র বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, স্পর্শ করা মানেই ছেদ করা হলো। এই সরলরেখাটাকে দেখো, সি এন সরলরেখাটাকে তোমরা দুদিকে যত ইচ্ছা বাড়াতে পারো, সে কিন্তু এই ও বিন্দুর বাইরে আর কোনো বিন্দুতে বৃত্তের সঙ্গে স্পর্শ করবে না বা বৃত্তকে ছেদ করবে না। সেই যে সরলরেখা, সেই সরলরেখাটাকে আমরা বলতে পারি বৃত্তের স্পর্শক। তাহলে এইগুলো এবার মুছে দেওয়া যেতে পারে, এইগুলোর আর কোনো কাজ নেই, এইগুলোর আর কোনো ফাংশন নেই। তাহলে আমি দুটো রাখছি, সিডি যে লাইনটি, এগুলোকেও মুছে দাও, এগুলো বাড়তি। সিডি যে সরলরেখাটা তোমার ছবিতে, সেটা কিন্তু বৃত্তের স্পর্শক নয়। কেন না, সে বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করেছে।
অপরদিকে সিএন এইটা কিন্তু একটা বৃত্তের স্পর্শক, কারণ সে বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করেছে এবং সি দিকে বা এনের দিকে তুমি সরলরেখাটাকে বাড়াতে পারো যত খুশি, সে কিন্তু বৃত্তকে এই ও বিন্দুর বাইরে আর কোনো বিন্দুতে ছেদ করবে না। তখন এই সিএন রেখাটাকে বলা হবে বৃত্তের স্পর্শক। তাহলে কি বলা হলো, ছোট্ট করে সামারাইজ করে নাও। একটা স্পর্শক হচ্ছে বৃত্তের উপর, বৃত্তের বাইরের কোনো একটা বিন্দু থেকে, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা এমন একটি সরলরেখা যেটি বৃত্তকে একটি এবং কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করবে। যদি কেউ এরকম আঁকো যে সে বৃত্তকে ছেদই করলো না, তাহলেও সে স্পর্শক না। আবার যদি কেউ আঁকো ওই সিডির মতো, যেটা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করে গেল, তাহলেও সেটা স্পর্শক না। স্পর্শক হবে এই রকমের রেখা যা কেবলমাত্র বৃত্তকে একটি ও একটি বিন্দুতেই ছেদ করে। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই হচ্ছে বৃত্তের স্পর্শক। এবার স্পর্শক নিয়ে গোটা দুয়েক কথা একটু বলে নিই। একটা তো ধর্ম গেল ওর, যে ও বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতেই ছেদ করবে, সেটা তো গেল। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, স্পর্শক কিন্তু সবসময় বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে আঁকা সম্ভব, বা অ্যাটলিস্ট বৃত্তের ওপরে অবস্থিত কোনো বিন্দুর ওপর স্পর্শক আঁকা সম্ভব। বৃত্তের ভিতরের কোনো বিন্দু থেকে কিন্তু স্পর্শক আঁকা সম্ভব নয়। তোমাকে যদি এইরকম একটা পয়েন্ট দেওয়া হয়, এটা ভিতরের যে কোনো একটা পয়েন্ট, এবার বললাম বৃত্তের উপর একটা স্পর্শক আঁকো, তাহলে কিন্তু কোনোভাবেই আঁকা সম্ভব নয়। কারণ তুমি এখান থেকে যেভাবেই আঁকো না কেন, যেদিকে খুশি আঁকো, তাকে একটু বিপরীত দিকে বাড়িয়ে দিলেই সে কিন্তু বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করবে। কাজেই বৃত্তের ভিতরের কোনো পয়েন্ট থেকে স্পর্শক আঁকা সম্ভব নয়, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে, এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর সব থেকে বেশি দুটো স্পর্শক তুমি আঁকতে পারো। এই দিকে একটা এঁকেছি আর এইরকম একটা আঁকতে পারি, এছাড়া কিন্তু আর কোনো এই বিন্দু থেকে আর কোনো স্পর্শক আঁকা যেতে পারে না। অন্য একটা বিন্দু যদি দিই, সেখান থেকে আরও দুটো আঁকা যাবে, অন্য একটা বিন্দু দিই, সেখান থেকে আরও আঁকা যাবে, কিন্তু যে কোনো একটা বৃত্ত এবং একটা বিন্দু থেকে সেই বৃত্তের ওপর কেবলমাত্র দুটি স্পর্শকই আঁকা যায়। তাহলে এই কটা সাধারণ কথা রইল। আবার রিপিট করে দিই, একটা বৃত্ত, সেই বৃত্তের বাইরের কোনো একটা বিন্দু থেকে এমন একটা লাইন টানো যে লাইনটা বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করে, সেই লাইনটাকে বলা হবে বৃত্তের স্পর্শক এবং এই বিন্দুটিকে বলা হবে স্পর্শবিন্দু। বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকা যায়, বৃত্তের ওপরের থাকা কোনো বিন্দুর ওপর স্পর্শক আঁকা যায়, কিন্তু বৃত্তের অন্তঃস্থ বা ভিতরের কোনো পয়েন্ট থেকে স্পর্শক আঁকা সম্ভব নয়। থার্ড পয়েন্ট, একটা বৃত্তের ওপর যে কোনো একটা বহিস্থ বিন্দু থেকে সেই বৃত্তের ওপর কেবলমাত্র দুটি স্পর্শক আঁকা যায়, দুটির বেশি আঁকা সম্ভব নয়। ঠিক আছে, এবার আজকের আমাদের সম্পাদ্যতে চলে আসি। কি আঁকতে হবে? আমাদেরকে একটা বৃত্তের ওপরে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। কিভাবে আঁকা যায় চলো সেটা এবার শিখে নেব। তার জন্য আমরা একটা ধর্ম কাজে লাগাবো। সেই ধর্মটা হচ্ছে যে বৃত্তের কি, সেই ধর্মটি হচ্ছে যে যদি কোনো একটা বৃত্তের উপর একটা স্পর্শক আঁকা যায় এবং সেই স্পর্শ বিন্দুতে একটি ব্যাসার্ধ অঙ্কন করা হয়। এই দেখো, আমাদের প্রথম কথা, সিএন হলো বৃত্তের এ কেন্দ্রের বৃত্তের উপর একটা স্পর্শক। স্পর্শবিন্দু কোথায়? ও বিন্দু। আমি এই ও বিন্দুতে যদি একটি ব্যাসার্ধ আঁকি, তাহলে এই ব্যাসার্ধ ও স্পর্শক এর মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ এই ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পরের লম্ব হয়। এই ধর্মটা কাজে লাগিয়ে আজকে আমরা প্রথম সম্পাদ্যটা আঁকবো। আবার রিপিট করে দিই, যদি কোনো একটা বৃত্তের উপর একটি স্পর্শক আঁকা হয়, তাহলে সেই বৃত্তের সেই স্পর্শকের স্পর্শবিন্দুতে একটি ব্যাসার্ধ আঁকা হয়, সেই ব্যাসার্ধ ও স্পর্শক একে অন্যের উপর লম্ব হয়। এই ধর্মটা কাজে লাগিয়ে আমরা আজকের প্রথম সম্পাদ্যটা এঁকে ফেলবো। দেখো, তোমাদেরকে কি দেওয়া থাকবে? তোমাদেরকে দেওয়া হবে যে কোনো একটা মাপের, বলবে একটা বৃত্ত আঁকো। ধরে নাও 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকো। ব্যাসার্ধও বলতে পারে বা ব্যাসও বলতে পারে। যদি ব্যাস বলে যে 6 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত আঁকো, তোমরা সেই ব্যাসের অর্ধেক করে নেবে।
যে 6-এর অর্ধেক হচ্ছে 3, তাহলে 3 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকবে। তাহলে প্রথম কাজ, যে মাপ বলা থাকবে সেই মাপের একটি বৃত্ত এঁকে ফেলবে। বৃত্ত আঁকা হয়ে গেলে সে বৃত্তের যে কোনো দিকে একটা ব্যাসার্ধ টেনে নেবে। ব্যাসার্ধ টেনে নিলাম। আমার এখানে যে মাপটা বলে দিচ্ছে ধরো 2.5 সেন্টিমিটার, তাহলে এই 2.5 সেন্টিমিটার মাপ নিয়ে একটা বৃত্ত এবং সেই বৃত্তের একটা ব্যাসার্ধ টেনে নিলাম। এবার এই বি বিন্দুটা যেটা এঁকেছি সেটা তো বৃত্তের ওপরে থাকা কোনো বিন্দু। এবার বি বিন্দুতে আমরা স্পর্শক আঁকবো এবং কি ধর্ম কাজে লাগাবো না, স্পর্শক এবং স্পর্শ বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ এরা পরস্পরের লম্ব হয়। তা যদি হয় তাহলে আমরা বি বিন্দুতে সিম্পলি একটা 90 ডিগ্রি কোণ কম্পাসের সাহায্যে টেনে নাও। সেই 90 ডিগ্রি কোণ এঁকে যে লাইনটা টানবে সেই লাইনটাই হয়ে গেল তোমার স্পর্শক। তাহলে খুব সিম্পল, এই এ বি আঁকার পর বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ কম্পাসের সাহায্যে আঁকো। সেইটা আমি এখানে দেখাতে পারবো না, আমি জাস্ট ডাইরেক্ট এখানে করে দিচ্ছি যে কিভাবে সেই স্পর্শক আঁকবে। না, একটা বিন্দু এরকম একটা 90 ডিগ্রি কোণ তোমরা টেনে নেবে। 90 ডিগ্রি কোণ টেনে নিলে যে লাইনটি পাবে, ধরুন এরকম সিডি একটা লাইন পাবে, তখন এই সিডি লাইনটাই হয়ে গেল এ কেন্দ্রের বৃত্তের বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। এই 90 ডিগ্রি কোণ কি করে টানতে হয় সেইটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাতে পারবো না। যদি কারো সমস্যা থাকে যে কিভাবে 90 ডিগ্রি কোণ টানা হয় কম্পাসের সাহায্যে, সে আমাকে ব্যক্তিগতভাবে জানাবে, আমি তাকে একটা দরকার হলে 90 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয় তার একটা ভিডিও পাঠিয়ে দেবো। কিন্তু এই ভিডিওতে আমি ওটা দেখাতে পারছি না। তাই তোমাদের টার্গেট হচ্ছে যে মাপ বলা থাকবে সেই মাপের একটা বৃত্ত, সেই ব্যাসার্ধের মাপ নিয়ে একটি বৃত্ত, বৃত্তের একটি ব্যাসার্ধ আঁকা এবং এই পয়েন্টে একটা 90 ডিগ্রি কোণ, এদিকেও আঁকতে পারো বা এদিকেও আঁকতে পারো। লাইনটা টেনে দাও, শেষে এক লাইন লিখে দাও যে সি ডি হলো এ কেন্দ্রের বৃত্তের বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। একটি সম্পাদ্য কমপ্লিট। শেষে লাইনটা কি লিখতে হবে আরেকবার বলে দিচ্ছি, সিডি হলো এ কেন্দ্রের বৃত্তের বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। কি ধর্ম কাজে লাগলো এখানে না, ব্যাসার্ধ স্পর্শবিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ এবং স্পর্শক একে অন্যের ওপর লম্ব হয়, সেটা কাজে লাগিয়ে আমরা প্রথম সম্পাদ্যটা করে ফেললাম। এবং শেষে এক লাইন অবশ্যই লিখে দেবে কোনটা তোমার বৃত্ত কোনটা তোমার স্পর্শক। নেক্সট যে সম্পাদ্যটা রয়েছে সেইটা কি দেখো, সেটা হচ্ছে বৃত্তের ওপরের কোনো বিন্দু নয়, এবার তোমাকে দেওয়া হবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, সেখান থেকে বৃত্তের ওপরে তোমাকে স্পর্শক আঁকতে হবে। তাহলে কোয়েশ্চেনটা কীরকম হবে, কোয়েশ্চেনে তোমাকে বললো যে একটা 2.5 সেমি ব্যাসার্ধের বৃত্ত আঁকো। বৃত্ত আঁকার পরে সেই বৃত্তের বহিস্থ একটা বিন্দু নাও। সে দেখো কীরকম দেওয়া থাকবে। আমি নতুন একটা ড্রয়িং ক্যানভাস নিয়ে নিই। তোমাকে যে মাপের বৃত্ত বলা হলো তুমি সেই মাপের বৃত্ত আগে একটা এঁকে নিলে। এঁকে নেওয়ার পর বৃত্তের বললো যে কেন্দ্র থেকে 11 সেন্টিমিটার দূরে একটি বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শক আঁকো। তাহলে তুমি বৃত্তের এই এ থেকে যে মাপটা বলে দেবে যে 11.9, তাহলে যে মাপটাই বলে দিল সেই মাপ করে নিয়ে আর একটা বিন্দু বা এরকম একটা লাইন টেনে নিলে। তারপরে তুমি এই বৃত্তের কেন্দ্র আর সেই বিন্দুটাকে জয়েন করে দরকার একটু বাড়িয়ে দিতেও পারো, কোনো অসুবিধা কিছু নেই, দরকার বাড়ানো দেওয়া দরকারও নেই। আমি সি অবধি আঁকলাম, বোঝা গেছে। তাহলে কি হলো প্রথমটা হচ্ছে আগে আমরা এরকম বি বিন্দুর ওপরে স্পর্শক আঁকছিলাম আগের সম্পাদ্যটাতে। এক্ষেত্রে যে বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে সেটি আর বৃত্তের ওপরে নয়, সেটা বৃত্তের বাইরে অবস্থিত, এখান থেকে তোমাকে স্পর্শক আঁকতে হবে। কীরকমভাবে এটা আঁকা যায় সেইটা একটু দেখে নাও। তাহলে প্রথমে কি করবে, প্রথমে এই এসি এর একটা লম্ব সমদ্বিখণ্ডক টানবে। কিভাবে করে সেটা আমি এখানে ডাইরেক্ট দেখাতে পারবো না, যেভাবে করে আমি বলে দিচ্ছি, তোমরা নিজে নিজে করো। এ থেকে সি প্রথমে একটা অর্ধেকের বেশি মাপ নাও, চোখের আন্দাজে অর্ধেকের বেশি মাপ নাও। এতে কাঁটা বসিয়ে ওপরে এবং নিচে চাপ অঙ্কন করো। তারপর সেই চাপের মাপ অপরিবর্তিত রেখে সি বিন্দুতে কাঁটা বসিয়ে সেই চাপগুলোকে কেটে লাইন দিয়ে যোগ করো। তাহলে সেটা হয়ে গেল তোমার এসি এর লম্ব সমদ্বিখণ্ডক। আমি এটা এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাব যে এ এবং সি এর লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম।
সেই লাইনটা এসিকে যে বিন্দুতে ছেদ করলো তার একটা নাম দিলাম, ধরে নাও ডি। এই লম্ব সমদ্বিখণ্ডক আঁকা আমরা ক্লাসে বহুবার করেছি, আবার একবার বলে দিচ্ছি। এ থেকে সি চোখের আন্দাজে অর্ধেকের বেশি মাপ নিলাম, এতে কাঁটা বসিয়ে ওপরে এবং নিচে বৃত্তচাপ অঙ্কন করলাম, সেই চাপের মাপ অপরিবর্তিত রেখে সি বিন্দুতে কাঁটা বসিয়ে সেই চাপগুলোকে কাটলাম, কাটার পর একটা লাইন দিয়ে যোগ করা মাত্র আমার এখানে লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবং যে বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডকটা আমার এসিকে ছেদ করলো সেই বিন্দুটির আমি নাম দিলাম ডি। এবার ডিতে কাঁটা বসাও, হয় এডি বা ডিসি মাপ নাও, মাপ নেওয়ার পর একটা অর্ধবৃত্ত একটা অঙ্কন করো। কি বললাম? ডিতে কাঁটা বসাও, ডিএ বা ডিসি মাপ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করো। কীরকম অর্ধবৃত্ত দেখতে হবে? অর্ধবৃত্ত মানে হাফ বৃত্ত, ডি এর মতো দেখতে হবে। এই এ এবং সি এর মধ্যে একটা আমরা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। সেই অনেকে আবার গোটা অর্ধবৃত্তটা আঁকে না, শুধুমাত্র এইখানে একটুকু ছেদ করিয়ে দেয়, গোটা বৃত্তটা আঁকলেও কোনো ক্ষতি নেই। যেখানে এই অর্ধবৃত্তটা আমাদের আগের মূল যে বৃত্ত তাকে ছেদ করলো সেই বিন্দুটার একটা নাম দাও। ধরে নাও এই বিন্দুতে ছেদ করেছে, এর একটা নাম দিলাম। এবার তুমি সি আর ই যোগ করে দিলেই তোমার স্পর্শক আঁকা হয়ে গেল। এ দেখো সি আর ই, এটা যদি তুমি জয়েন করে দাও তোমার স্পর্শক হয়ে গেল। এই সিইটাই হচ্ছে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক। তোমাকে যদি দুটো আঁকতে বলতো তাই তুমি এখানে একটা গোটা বৃত্তটা আঁকতে, তাহলে এখানে একটা ছেদ করতো, এখানে একটা ছেদ করতো, এই একটা স্পর্শক হবে, আর নিচের দিকে চাইলে আর একটা স্পর্শক আঁকা যাবে। তবে আমরা এখানে একটা আঁকাই দেখালাম। তাহলে জাস্ট এই সি আর ই জয়েন করো, শেষে লিখে দাও যে সিই হলো এ কেন্দ্রের বৃত্তের ওপর সি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক। আবার বলে দিচ্ছি, সিই হলো এ কেন্দ্রের বৃত্তের ওপর সি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক। এটা লিখে দিলেই তোমাদের কাজ শেষ। এইটা কিভাবে হলো? এখানেও কিন্তু সেই দেখো, এখানে আমি এই মূল বৃত্তটাকে মুছবো না, মুছলে অসুবিধা হবে। এখানে জাস্ট আমি একটা ব্যাসার্ধ টেনে নিচ্ছি, এ আর ই, এরকম একটা ব্যাসার্ধ টেনে নিচ্ছি। দেখো সেই ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যে কোণটা 90 ডিগ্রি বলেছিলাম, তাহলে এখানেও আমরা একটা 90 ডিগ্রি কোণ টেনেছি। এবং এই যে কোণ এ ই সি, এটা 90 ডিগ্রি কোণ হলো কিভাবে? না, এটা দেখো যে অর্ধবৃত্তটা আমরা টেনেছি ডি কেন্দ্রের অর্ধবৃত্ত, সেই অর্ধবৃত্তের এই এ ই সি হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ, এবং অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় 90 ডিগ্রি হয়। অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই ধর্মটা কাজে লাগিয়ে আমরা এখানে এই 90 ডিগ্রি কোণটি টেনেছি। এবং যেহেতু ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পরের লম্ব হয়, সেই জন্যই আমার এই সিইটা, তাহলে এই সি কোণটা যদি 90 ডিগ্রি হয় এবং এই যদি ব্যাসার্ধ হয়, ডেফিনেটলি সিই হবে আমার সেই বৃত্তের স্পর্শক। এইভাবে আমরা স্পর্শক সংক্রান্ত দ্বিতীয় সম্পাদ্যটি এঁকে ফেললাম। তাহলে আজকে ক্লাস থেকে আমরা দুটি সম্পাদ্য অঙ্কন শিখলাম। একটা হচ্ছে বৃত্তের ওপরে থাকা কোনো বিন্দুর ওপর স্পর্শক, এবং 2 নম্বর হচ্ছে বৃত্তের বাইরে থেকে থাকা কোনো বিন্দুর ওপর অঙ্কিত স্পর্শক। তোমরা দুটোই প্র্যাকটিস করো। আমি দরকার হলে এখান থেকে কিছু কোয়েশ্চেন, মডেল কিছু প্রশ্ন, ধরো কীরকম মাপটা তো যে কোনো খুশি হতে পারে, সম্পাদ্যে তো মাপ বলে দেওয়া সম্ভব না, কী মাপ পড়বে, যে কোনো মাপের পড়তে পারে। সেই রকম আমি 2-1টা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা আমাকে ছবি এঁকে আমাকে সেগুলো পাঠাবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।